আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আবারও সেই অভিযোগ, আবারও সেই প্রশ্ন, শেখ হাসিনার পতনের পেছনে সেনা সম্পৃক্ততা ছিল এমন দাবি উঠেছে। আবারও বিদেশি মিডিয়ায় রিপোর্ট হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ঝড় বইছে। তবু নীরব সবাই। কেন নীরব? প্রশ্নটা আছে কিন্তু উত্তর নেই। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। আজকের ভিডিওতে আমরা উত্তরটি খুঁজব। সম্মানিত দর্শক, 5 আগস্ট 2024 বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট, সবাই আমরা জানি। কিন্তু এই যে পরিবর্তন, এটা কি ছিল শুধুই আন্দোলনের ফসল, নাকি পর্দার আড়ালে ছিল অন্য কোনো খেলা, অন্য কোনো ষড়যন্ত্র? একটা কথা বলতে পারি যে এই আন্দোলনের সবচেয়ে বড় সুবিধাভোগী মোহাম্মদ ইউনূস। তিনি বড় গলায় দাবি করেছেন, কোথায় কখন করেছেন আপনারা সব জানেন। তিনি বলেছেন এত সহজেই পরিবর্তন হয়নি, এটা ছিল মেটিকুলাসলি ডিজাইনড প্ল্যানের অংশ। মজার বিষয় হলো, না দেশে না বিদেশে কোনো মিডিয়াই তাকে প্রশ্ন করেনি তিনি কিভাবে জানেন এই মেটিকুলাস ডিজাইন সম্পর্কে। তার কি সম্পর্ক এই প্ল্যানের সঙ্গে? বাংলাদেশের তথাকথিত সুশীল সমাজও ইউনূসের এই স্বীকারোক্তি নিয়ে টু শব্দটি করেনি, কারণ অজ্ঞাত। ফলে 18 মাস ধরে বাংলাদেশ নামক আমটি চুষে খেয়ে ইউনূস এর আঁটিটি গছিয়ে দিয়ে গেছেন অন্য একটি গোষ্ঠীকে, আরেকটি মেটিকুলাসলি ডিজাইনড ইলেকশনের মাধ্যমে। যাক, সে প্রসঙ্গ, আজকে এটি নিয়ে কথা বলবো না। শেখ হাসিনার পতনে সেনা সম্পৃক্ততার বিষয়ে কথা বলতে চাই আসলে আজকে, কারণ এর আগেও একই ধরনের অভিযোগ উঠেছিল গণমাধ্যমে। সম্প্রতি ভারতের একটি সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ একটি প্রতিবেদনে দাবি করেছে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার যে ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র বলছে তারা, এটি ছিল গভীর ষড়যন্ত্র। এতে সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তারা জড়িত ছিলেন। কিছু জুনিয়র কর্মকর্তা স্নাইপারের ভূমিকা পালন করেছিলেন, যারা ঢাকার বিভিন্ন অংশে ওই সময় অবস্থান নিয়েছিলেন। কি ভয়াবহ তথ্য যদি সত্য হয়। 2024 সালের 5 আগস্ট সকালে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের 3টি দল বলা হচ্ছে, যাদের সম্পর্কে এরা হলেন বিএনপি এবং জামাতের সমর্থক, ওই অবসরপ্রাপ্তরা। তারা মিরপুর ডিফেন্স অফিসার্স হাউজিং সোসাইটি এবং মহাখালী ডিওএইচএস এ জড়ো হয়েছিলেন। একটি দল ঢাকার ইসিবি চত্বরের দিকে, আরেকটি জাহাঙ্গীর গেটের দিকে, এবং তৃতীয় দলটি মহাখালী রেলগেট পেরিয়ে বনানী ডিওএইচএস এর দিকে রওনা হয়েছিল, যেখানে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আরো একটি দল অপেক্ষা করছিল। বুঝুন কি মেটিকুলাস ডিজাইন। এই মিছিলগুলোতে আমাদের এখনই একটি সেনা সরকার চাই, কোট আনকোট, এই স্লোগান দেওয়া হচ্ছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এতে বলা হয়েছে, জাহাঙ্গীর গেটের দিকে অগ্রসরমান দলটিতে ছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, যিনি ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছিলেন। প্রতিবেদনটি বলছে, ডিজিএফআই এর তৎকালীন কাউন্টার ইন্টেলিজেন্স প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানবীর মাজহার সিদ্দিকী তাকে ফোন করে বলেন, সাখাওয়াত সাহেবকে বলেন, স্যার, আপনি একটি স্নাইপার জোনে প্রবেশ করেছেন, আর অগ্রসর হবেন না, তার জীবন ঝুঁকির মুখে। সুপ্রিয় দর্শক, আপনারা মনে করে দেখুন, ঠিক এই বক্তব্যটি রাওয়া ক্লাবের এক অনুষ্ঠানে বলেছিলেন বক্তৃতাকালে ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সাখাওয়াত। তার এই অভিযোগটির অন্তত একটি সাক্ষ্য প্রমাণ তো পাওয়া যাচ্ছে। ব্রিগেডিয়ার সাখাওয়াতের ওই যে ভিডিওটি, ওই কথাটি, ওই ক্লিপটি ইউটিউব এবং ফেসবুক খুঁজলেই পাবেন। এটির জন্য তিনি আলোচিত, সমালোচিত হয়েছেন ব্যাপক। এদিকে গত 6 এপ্রিল এবছরের এক টেলিভিশন সাক্ষাৎকারে সাবেক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, 2024 সালের 5 আগস্টের 8 দিন আগে একজন সেনা কর্মকর্তা তাকে স্নাইপারদের থেকে সতর্ক থাকতে বলেছেন। বুঝুন, স্নাইপার নিয়ে কি হাইপ তোলা হলো, যে স্নাইপাররা ততদিনে ঢাকার বিভিন্ন অংশে অবস্থান নিয়েছিল। আসিফ নজরুলের সাক্ষাৎকার এবং এই প্রতিবেদনের, নর্থ ইস্টের প্রতিবেদনের দাবি অনুযায়ী এটাও আসলে তাহলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ওই সেনা কর্মকর্তা আসিফ নজরুলের বাড়িতে বা বাসায় তার সাথে দেখা করেছিলেন, আসিফ নজরুল বলেছেন, কিন্তু তিনি ওই কর্মকর্তার নাম পরিচয় প্রকাশ করেননি। আসলে এগুলো তদন্তের আওতায় আসলে সব ঘটনা জাতির ইতিহাসের কারণেই কিন্তু এগুলো উন্মোচিত হওয়া দরকার। 2024 আন্দোলনে আপনারা একবার মনে করে দেখুন, এই স্নাইপার ইস্যুটি জনমনে
কেমন ক্ষোভ সৃষ্টি করেছিল এবং শেখ হাসিনার সরকারের বিপক্ষে সকলকে ক্ষুব্ধ করেছিল। আমরাও ক্ষুব্ধ হয়েছিলাম। এভাবে পাখির মতো মানুষ হত্যা করা কোনো সরকারের কাজ হতে পারে না। কিন্তু আসলে ভেতরের গুরুত্ব আসলে অন্য খেলায় ব্যস্ত ছিল। সবাই জানেন গণভবন অভিমুখে পদযাত্রার ডাক ছিল 6 আগস্ট, এটি তো আপনারা জানেনই। কিন্তু হঠাৎ সেই কর্মসূচি এগিয়ে আনা হলো 5 আগস্ট। হঠাৎ করে দেশে তখন কারফিউ চলছিল, মনে করে দেখুন। বিএনপি জামাত সমর্থক এবং সরকার বিরোধী বিক্ষোভকারীদের রাজধানীতে প্রবেশ আটকাতে ঢাকার প্রবেশ পথগুলোতে গোলন্দাজ বাহিনীর নেতৃত্বে ব্যারিকেড বসানো হয়েছিল। সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর প্রধানরা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেছিলেন গভীর রাত পর্যন্ত, কিচ্ছু টেনশন করবেন না, আমরা সব সামাল দেব। ঘটনা শুনুন এই প্রতিবেদন কি বলছে। উত্তরার প্রবেশ পথে 5 তারিখের জন্য দায়িত্বে ছিলেন ব্রিগেডিয়ার রফিক। এই প্রতিবেদন বলছে রফিকের অধীনস্থ সৈন্যরা লাউড স্পিকারে ঘোষণা করতে থাকেন কোট আনকোট, কোনো কারফিউ নেই, আপনারা ঢাকার দিকে এগিয়ে যেতে পারেন। জনতা প্রথমে বিশ্বাস করেনি, আসলে সেনাবাহিনীকে বিশ্বাস করে মরবে নাকি। কিন্তু সেনাদের ক্রমাগত যে স্বাগত জানানোর ভঙ্গিতে তারা শেষ পর্যন্ত আশ্বস্ত হয়ে ঢাকায় প্রবেশ করেন, জনতা প্রবেশ করেন। ইউটিউবের বরাতে একাধিক সূত্রের মাধ্যমে আপনারা এটাও জেনেছেন যে 2024-এর 4 আগস্ট রাতে বিএনপি চেয়ারপারসনের তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে যোগাযোগ করেছেন। আসলে বলা হয়েছে তাকে ডাকা হয়েছে, এটি ভিডিও ক্লিপও ইউটিউব ফেসবুকে আছে। আসলে যে তাকে ডেকে পাঠিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার, তিনি পারেন কিনা। জেনারেল ওয়াকার পরদিন সকালে 5 আগস্ট মেজর জেনারেল আকবরকে বিএনপি এবং সরকার বিরোধী রাজনৈতিক নেতাদের সেনানিবাসে নিয়ে আসার দায়িত্ব দেন। কিভাবে তিনি দায়িত্ব দেন? তখন তো দেশে একটি নির্বাচিত সরকার রয়েছে, প্রধানমন্ত্রী রয়েছে, তিনি কি করে এই দায়িত্ব পালন করেন? এই প্রশ্নগুলো আসলে অভিযোগ হলে সেটিকে সমূলে বিনাশ করা দরকার, সত্য হলে এর সঠিক বিচার করা দরকার। দেশের প্রতিটি মানুষ কিন্তু সচেতন মানুষ এটি মনে করে। প্রতিবেদনে বলা হয়েছে জেনারেল ওয়াকার 24 জুন সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করার 1 সপ্তাহ পর 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। শুরুর দিকে এটি অত্যন্ত নিরীহ এবং একটি নির্দোষ আন্দোলন ছিল, সকলেই এটি স্বীকার করেন। অভিযোগ রয়েছে তৎকালীন ডিজিএফআই মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক এবং একদল উচ্চাকাঙ্ক্ষী সেনা কর্মকর্তার নেতৃত্বে এই কোটা আন্দোলনটি পরিচালিত হয়েছিল বা সূচিত হয়েছিল। এর ধারাবাহিকতায় 16 জুলাই রংপুরে অজ্ঞাত হামলাকারীর গুলিতে আবু সাইদ নিহত হলে আন্দোলনটি সহিংস হয়ে ওঠে। অর্থাৎ এই হত্যাকে কাজে লাগানো হয়। যদিও এই হত্যা, মৃত্যু এটি নিয়ে নানান কথা আছে, আমি সে আলোচনায় এই প্রতিবেদনে যাচ্ছি না। নর্থ ইস্টের প্রতিবেদন জানাচ্ছে নাহিদ ইসলাম আমাদের নেতা এবং আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ওই সময়, সবাই না কতিপয়, ডিজিএফআই এর বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রাখতেন। দর্শক, এই যোগসূত্রকে ইঙ্গিত দেয়। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো এর আগে একটি কথা বলি, এই যে যোগসূত্রের কথা বলা হচ্ছে, ডিজিএফআই বা সেনাবাহিনীর কোন সদস্য এটি পারে কিনা। যাই হোক, যে চমকপ্রদ তথ্যের কথা বলছিলাম সেটি হলো ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কতিপয় কর্মকর্তার সঙ্গেও তাদের যোগাযোগ ছিল। নর্থ ইস্ট লিখেছে কোটা আন্দোলন দমনে বাংলাদেশ পুলিশ রাবার বুলেট এবং পেলেট শট ব্যবহার করেছে। তাদের কাছে স্নাইপার রাইফেল বা 7.62 7.62 মিলিমিটারের ক্যালিবারের বুলেট ছিল না, যে দাবিটি করেছিলেন ইউনূসের প্রথম স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সাখাওয়াত, যার ফলে পরদিনই তাকে স্বরাষ্ট্র থেকে সরিয়ে নৌ পরিবহনে বসিয়ে দেওয়া হয়। নিশ্চয়ই আপনারা জানেন। প্রতিবেদনে বলা হচ্ছে 2024 সালের 16 জুলাই থেকে 8 আগস্টের মধ্যে অজ্ঞাত হামলাকারীদের দূরপাল্লার গুলিতে শতাধিক ব্যক্তি নিহত হয়েছে। এদের অধিকাংশকে পেছন থেকে গুলি করা হয়েছিল এবং তাদের মৃত্যু হয়েছে। সূত্র বলছে পুলিশ এবং সরকারের বিরুদ্ধে জনরোষ উস্কে দেওয়ার জন্যই এভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছিল এবং সকল হত্যাকাণ্ড সরাসরি সরকারের বিরুদ্ধে এবং পুলিশ বাহিনীর বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে এবং তার প্রতিশোধ কিভাবে পুলিশের উপর নেওয়া হয়েছে আপনারা জানেন। আপনাদের নিশ্চয়ই এটাও মনে আছে তখনকার এসব হত্যাকাণ্ডের জন্য পুলিশ এবং শেখ হাসিনার উপর দোষ চাপিয়ে সুশীল সমাজ থেকে আরম্ভ করে বাংলাদেশের গণমাধ্যম সকলে কি ধরনের একটা প্রপাগান্ডায় লিপ্ত হয়েছিল। নির্ভরযোগ্য সূত্রগুলো নর্থ ইস্টকে জানাচ্ছে এটি ছিল রাষ্ট্রদ্রোহিতা, কারণ ওই কর্মকর্তারা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। তখনকার পর্যন্ত এই ঘটনা যদি সত্যি হয়, তথ্যগুলো সত্যি হলে এটি তো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাই নাকি। অবাক করার বিষয় হলো 8 আগস্ট ইউনূস দায়িত্ব নেওয়ার পর না গোয়েন্দা সংস্থাগুলো, না ইউনূস সরকার কেউই
এই হত্যাকারীদের মানে ওই হত্যাকাণ্ডের যারা দায়ী তাদের শনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়নি? কেন নেওয়া হয়নি? কেউ কি খালাতো ভাই ছিল কারো? প্রতিবেদনটি বলছে ওই সময় 46তম 46th পদাতিক ব্রিগেড এবং 9ম পদাতিক ডিভিশন ঢাকার সামরিক নিয়ন্ত্রণ নিতে দেওয়া হয়নি। হয়তো তারা চেয়েছিল, আমি জানি না, দেওয়া হয়নি এমনটি বলা হচ্ছে প্রতিবেদনে। এবং সরকার ও জননিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা গোলন্দাজ ডিভিশন তাদের কর্তব্যে অবহেলা করেছে। এই অবহেলা যদি করে থাকে, যে প্রতিবেদন বলছে একটি দেশপ্রেমিক সরকার মাত্র, দেশপ্রেমিক সেনাবাহিনীর শীর্ষ মানে কর্তৃপক্ষ যারা আছেন তাদের উচিত এই অবহেলা কি আসলে ইচ্ছাকৃত ছিল নাকি নির্দিষ্ট কিছু ব্যক্তির নির্দেশে সংগঠিত ছিল, এটি আসলে উন্মোচন করা, এটি প্রকাশ করা। স্পষ্টতই বলা হচ্ছে ওই নিষ্ক্রিয়তার উদ্দেশ্য ছিল জাতীয় পর্যায়ের প্রকৃত ষড়যন্ত্রকারীদের, মেটিকুলাস ডিজাইনের মানে অংশীদার যারা ছিল, সুবিধাভোগী যারা ছিল, সুফলভোগী যারা হয়েছে, বিশেষ করে সামরিক বাহিনীর সদস্যদের আড়াল করাই নাকি ছিল এর উদ্দেশ্য। আমরা মনে করি, দেশের সাধারণ মানুষ মনে করে এই জায়গাটিতে হাত দিলেই হয়তো মেটিকুলাস ডিজাইনের শিকড় শুদ্ধ বেরিয়ে আসতো এতদিনে, কিন্তু কে করবে? সুপ্রিয় দর্শক, আপনাদের মনে আছে এর আগে ইন্ডিয়া টুডে একটি বিশ্লেষণধর্মী রিপোর্টেও একই ধরনের ইঙ্গিত দিয়েছিল, সেটি নিয়ে আমরা একটি বিস্তারিত প্রতিবেদন করেছি, লিডস নিউজে দেখে নিতে পারেন। অর্থাৎ এটা নতুন কোন অভিযোগ নয়, বরং একই অভিযোগ আবার সামনে এসেছে। দেশের ভেতরেও এই আলোচনা থেমে নেই। ফেসবুক, ইউটিউব, চায়ের টেবিল সব জায়গায় একটাই প্রশ্ন, আসলে কি ঘটেছিল 2024-এর ওই আন্দোলনে? কেউ বলছেন পরিকল্পিত পরিবর্তন, কেউ বলছেন জনতার স্বাভাবিক ক্ষোভ। আসলে সত্যটা কি? বারবার অভিযোগ উঠেছে, কিন্তু সংশ্লিষ্ট কেউ মুখ খুলেনি, মুখ খুলছে না। সেনাবাহিনীর তরফ থেকে কোনো ব্যাখ্যা নেই, আইএসপিআরও কিছু জানাচ্ছে না, বলছে না কোনটা সত্য কোনটা গুজব। বর্তমান সরকার কি এসব অভিযোগ নিয়ে কোনো তদন্ত করবে? এখানেই শেষ নয়। কয়েকদিন আগে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। বলেছেন শেখ হাসিনার পতনের পেছনে ডিপ স্টেটের সক্রিয় ভূমিকা ছিল। প্রশ্ন হলো, এই ডিপ স্টেট আসলে কে, কারা জড়িত? তিনি কি কোনো নির্দিষ্ট দেশের কথা বলেছেন নাকি অভ্যন্তরীণ কোনো শক্তির কথা বোঝাতে চেয়েছেন? কারণ এই বক্তব্য সামনে আসার পর দেশ জুড়ে আলোচনা শুরু হলেও রহস্যজনকভাবে সেই আলোচনা আবার থেমে গেছে। কেন থেমে গেছে? জানেন, রাজনীতির একটা অদ্ভুত নিয়ম আছে, যখন প্রশ্ন বাড়ে আর উত্তর আসে না, মানে প্রশ্ন হতে থাকে কিন্তু উত্তর পাওয়া যায় না, তখন গুজবই হয়ে ওঠে সত্য। বিদেশি মিডিয়া এক গল্প বলছে, দেশের ভেতরে নানান গল্প চলছে, এই দ্বন্দ্বের মধ্যেই তৈরি হচ্ছে নতুন ন্যারেটিভ। কিন্তু আমার প্রশ্ন, এই ন্যারেটিভ কে নিয়ন্ত্রণ করছে? কার ইশারায় দেশের মিডিয়া এবং সুশীলরা চুপ করে আছেন বা চুপ করে থাকেন? লিডস নিউজ বলতে চায়, যদি অভিযোগগুলো ভিত্তিহীন হয় তাহলে স্পষ্ট করে বলা হচ্ছে না কেন? আর যদি সত্যিই এখানে এমন নির্মম সত্য লুকিয়ে থাকে, রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা যদি থাকে সেনাবাহিনীর বিরুদ্ধে বা কোন শক্তির বিরুদ্ধে, সেটাই বা জনগণের সামনে আসছে না কেন? আইন আদালতের সামনে আনা হচ্ছে না কেন? বারবার একই অভিযোগ, বারবার একই ধরনের নীরবতা, এটা কি কাকতালীয় নাকি এর পেছনে আছে আরো বড় কিছু? দেশের মানুষ জানতে চায় 5 আগস্টের পেছনের আসল গল্পটা কি। গুজব নয়, গল্প নয়, সত্যটা জানতে চায়। দর্শক, আপনার কি মনে হয়, সংশ্লিষ্টরা কি মুখ খুলবেন? অপরাধীরা কি শাস্তির মুখোমুখি হবেন? কমেন্টে জানান আপনার মতামত। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লিডস নিউজের সঙ্গে থাকুন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।